আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসিনা আক্তার কাজ করছি গাইনি অবস অ্যান্ড ইনফার্টিলিটি নিয়ে। তো আজকে কিছু ইনফার্টিলিটি জনিত কিছু কথা বলবো। কেন হয়, কিভাবে হয়? একটু ডিফারেন্ট ওয়েতে। যাতে একটু আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি আগেও কয়েকবার ভিডিও করেছি কেন হয় বা কিভাবে হয় ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব। তারপরেও মনে হলো যে আরেকটু অন্যভাবে যদি দেখি আমার হাতে একটা কৃত্রিমভাবে তৈরি একটা প্রজনন তন্ত্র আছে বা ইউটেরাস, ওভারি, ফ্যালোপিয়ান টিউবের একটা আর্টিফিশিয়াল ফর্ম আমার হাতে আছে। তো এটা দেখলে হয়তোবা বুঝতে আপনাদের সুবিধা হবে। আমি জানি না কতটুকু বুঝাতে পারবো। তারপরেও মনে হয় যে এটা নিয়ে আমার মনে হলো যে এটা যদি একটু ধারণা দেই, আপনারা একটু সহজভাবে বুঝতে পারবেন ইনফার্টিলিটি হয় কি কারণে বা তার সমাধানগুলা কি। অ্যাকচুয়ালি এখানে শুধু আছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান বা প্রজনন তন্ত্র যদি বলে থাকি, এটা হচ্ছে ইউটেরাস বা জরায়ু। ২ পাশে দেখেন আছে হচ্ছে ২ টা টিউব এবং তার সঙ্গে লাগানো ২ টা ওভারি। এই টোটাল জিনিসটা নিয়েই কিন্তু ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। এর মধ্যে সমস্ত কিছু বাচ্চা নেয়া, প্রবলেম, কারণ সবকিছু এর মধ্যে। ন্যাচারালি কি হয়, যখন এখানে একটা ওভারিতে একটা ফলিকল বড় হয় বা এগ আসে যদি বলি, এই যে দেখেন ওরা একটা লাল স্পট দিয়ে রাখছে, এটা রাপচার হলে একটু ব্লিড করে বিধায় এভাবে দেওয়া। এই ডিমটা বের হয়, বের হয়ে এই টিউবের মধ্যে দিয়ে ঢুকে। ঠিক এইভাবে লাগানো থাকে, এখানেগুলাকে বলি ফিমব্রিয়া। এর মধ্যে দিয়ে ঢুকে এখানে এই জায়গাটাতে যায়, মানে টিউবে যায়। ঠিক এইভাবেই এখান থেকে ডিম্বাণুটা টিউবে যায়। আর শুক্রাণু বা শুক্রকীট যাওয়ার পদ্ধতি হচ্ছে এই পথে। এখান দিয়ে দেখেন শুক্রাণুটা যায় যে ঠিক এই টিউবের মধ্যেই মিলন ঘটে। তার মানে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন স্থল এই টিউব। মিলনের ফলে ভ্রূণ বা এমব্রায়ো তৈরি হয়। হওয়ার পথে পর যেটা হয় ঠিক ব্যাক পথে এই জায়গাটাতে বসে। এইটাই হচ্ছে ইউটেরাস, যেটা হচ্ছে দেখতে দেখেন একটা বেলুনের মতো। এখানে ভ্রূণটা বসে এবং বেবি এইখানেই, মানে এই ইউটেরাস বা জরায়ুর মধ্যেই থাকে। এবং এটাই দেখেন আস্তে করে বড় হয় এবং সে এখানেই ৯ মাস মায়ের গর্ভে যে থাকে ঠিক এই জরায়ুটার মধ্যেই। বেবি তৈরি হলে বসে গেলে কিন্তু টিউব, ওভারির, হ্যাঁ, ওভারি থেকে কিছু হরমোন-টরমোন যায় কিন্তু মেইনলি এই ইউটেরাসে কিন্তু এক্সপান্ডেড হতে থাকে এবং বেবিকে ধারণ করে। তো টোটাল এটা হচ্ছে একটা ফিজিওলজি বা নরমাল যে ব্যাপারটা যে কিভাবে বাচ্চা হয়, কিভাবে বড় হয় এই জিনিসটা। এখন আছে কোথায় প্রবলেম হতে পারে? তাহলে দেখেন আমি বলতেছি যেহেতু বাচ্চাটা জরায়ুতে থাকে, এখানে প্রবলেম হতে পারে। জরায়ুতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু বেবি হতে প্রবলেম হবে। কি প্রবলেম থাকবে? উনারা দেখেন কিছু এই যে ইয়েটা বানিয়েছে যে প্রজনন তন্ত্র, তার মধ্যে কিছু জিনিস এখানে দেখা যাচ্ছে। এগুলাকে বলতেছে পলিপ বা ছোট টিউমার। এরকম যদি কখনো পলিপ থাকে তাহলে কিন্তু কনসেপ্ট করতে প্রবলেম হয়। তখন আমরা কি করি? পলিপটা রিমুভ করতে হয়। দেন আসি ফাইব্রয়েড বা মায়োমা এরকম বলে থাকে। এগুলা হচ্ছে এই জায়গাটাতেই হয়। সবসময় যে ফাইব্রয়েড হলেই প্রেগন্যান্সি আসে তা না, মানে হতে প্রবলেম হয় তা না। কিন্তু কিছু ক্ষেত্রে এ ধরনের মায়োমা বা ফাইব্রয়েড থাকলে বেশি বড় যদি থাকে সেটাকে অপারেশনের মাধ্যমে রিমুভ করে দিতে হয়। এরপরে আর টুকিটাকি একটু প্রবলেম থাকতে পারে, যেমন একটু বাল্কি ইউটেরাস হয়ে যায়, সেটা সিম্পল কিছু ট্রিটমেন্ট করে আমরা প্রেগন্যান্সি আনতে সক্ষম হয়ে থাকি বা আল্লাহ দিয়ে থাকে। তো এটা হচ্ছে জরায়ুর প্রবলেম। আরো কিছু প্রবলেম মাঝে থাকে। কারো জরায়ু থাকে ভাগ করা, কারো জরায়ু থাকে এরকম ডিপ করা। সেটা তাদের জন্মগত ত্রুটি, অনেক ক্ষেত্রে। এটা যে খুব কমন তা না, এটা থাকতে পারে। সো সেটা ইন্ডিভিজুয়ালাইজ, কারো যদি এমন প্রবলেম থাকে তখন সেটা ম্যানেজ করে নিতে বা তার কিভাবে ম্যানেজ হবে সেটা আমরা তাদের মতো করে বা তার সমস্যার মতো করে ট্রিটমেন্ট দিয়ে থাকি। দেন আসতেছি ২ পাশে দেখেন ২ টা টিউব। যেহেতু আমি বললাম যে টিউবের মধ্যে ভ্রূণটা তৈরি হয়, তার মানে আপনারা বুঝতেই পারতেছেন এই টিউবটা ভেরি ইম্পোর্টেন্ট। কারণ টিউব যদি খোলা না থাকে বা বন্ধ থাকে তাহলে কিন্তু এই কাজটা হবে না। তো কারো হয় কি একটা টিউব বন্ধ থাকে, যেমন এই টিউবটা বন্ধ বিধায় এটা ফুলে আছে, হাইড্রোসারফেস বলে থাকি। এই টিউবটা নরমাল। এমন যদি হয় তাহলে এই একটা টিউব দিয়ে ন্যাচারালি বা যেকোনো পদ্ধতিতে বাচ্চা নেওয়া সম্ভব। বাট আল্লাহ না করুক এমন যদি হয় কারো ২ টা টিউবই বন্ধ, তাহলে দেখেন কোথায় শুক্রাণু বা ডিম্বাণুর মিলন হবে? তাহলে সেটা হতে পারতেছে না। তাহলে কিন্তু প্রেগন্যান্সি আসবে না। এবং এই ক্ষেত্রে কোনোভাবেই ন্যাচারালি প্রেগন্যান্সি আসা সম্ভব না। তো এটার ব্যবস্থা কি? হ্যাঁ, অনেকেই বলেন যে অপারেশন করে দিতে। হ্যাঁ, কিছু পদ্ধতি থাকে, আমরা ক্যানুলেশন দিয়ে এটাকে ওপেন করে দিতে পারি। কিছু আছে অনেক আগে ছিল একসময় অপারেশন করে রিক্যানালাইজেশন করা। কোন পদ্ধতিই কিন্তু খুব ভালো সাকসেস রেট না। এগুলা যদি করা হয়ে থাকে দেখা যায় প্রেগন্যান্সি আসতেছে না বা আসলেও ওই জায়গাটাতে প্রেগন্যান্সি বসে থাকতেছে, সে ভিতরে আসতেছে না, তার জন্য একটুপি প্রেগন্যান্সি হচ্ছে। এবং সেকেন্ড যে অপশনটা আছে যেটা ইন জেনারেলি এসব ধরনের পদ্ধতি থেকে ইজিয়ার, সেটা হচ্ছে আইভিএফ বা টেস্ট টিউব বেবি। টিউব যেহেতু নাই, এই টিউবের কাজটা আমরা বাইরে করতেছি। বাইরে পেট্রি ডিশের মধ্যে এগ এবং শুক্রাণু যেটা স্পার্ম, ওটাকে মিলন করে ভ্রূণ তৈরি করে
এই পথে ভ্রূণটাকে আমরা জরায়ুর ভিতরে বসিয়ে দিচ্ছি। তাহলে দেখেন এখানে কিন্তু টিউবের কাজটাই বাইরে হচ্ছে এবং এখানে বসে দিচ্ছি। এর জন্য এই প্রসিডিউরটাকে বা পদ্ধতিটাকে কিন্তু বলে থাকে টেস্ট টিউব বেবি। মানে আমরা টেস্ট টিউব বেবি মানে বুঝে থাকি। এটা কিন্তু বাচ্চা কিন্তু টেস্ট টিউবে হয় না। বাচ্চা কিন্তু মায়ের গর্ভেই হচ্ছে। কিন্তু টিউবের কাজটা বাইরে হচ্ছে। তো টিউব যদি কারো বন্ধ থাকে তাহলে তার জন্য একমাত্র অপশন হচ্ছে টেস্ট টিউব বেবি বা আইভিএফ। এখন আরেকটা প্রবলেম থাকতে পারে ওভারিতে। এই যে দুই পাশে দুইটা ওভারি থাকে। এই ওভারিতে কি সমস্যা হতে পারে? ওভারিয়ান সিস্ট হতে পারে। ওভারিয়ান সিস্ট হলে কি করতে হবে? সিস্ট ইন্ডিভিজুয়ালাইজ, কিছু সিস্ট আছে অপারেশন করতে হয়, কিছু সিস্ট আছে ওষুধ দিয়ে কাজ হয়। আরেকটা যেটা হয় সেটা হলো ওভারির রিজার্ভ কমে যাওয়া। রিজার্ভ কমে যাওয়া মানে এগ কমে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে খুব অল্প বয়সে মেয়েদেরও রিজার্ভটা কমে যাচ্ছে। আবার যেহেতু অনেকে পড়ালেখা করতেছে, জব করতেছে, কেরিয়ার কনসার্ন এখন মেয়েরা, তো তাদের লেট ম্যারেজ হচ্ছে বা তার বাচ্চা নেওয়ার প্ল্যানিং করতে দেরি হচ্ছে, সেই ধরনের কারণে কিন্তু ডিমটা কমে যাচ্ছে। এবং এগ যদি কমে যায় তাহলে প্রেগনেন্সি হতে কি সমস্যা হয়? দেখেন প্রেগনেন্সি কিন্তু সবভাবেই আসা সম্ভব। কারণ এগ রিজার্ভ কমে গেলে একটা এগ থাকলেও কিন্তু নরমালি প্রেগনেন্সি হবে। কিন্তু আমি যদি এজ এ হোল বলি যে আমার ব্যালেন্সই কমে গেছে। সাপোজ আমার কাছে এখন ৳৫০০ আছে। আমাকে তো তার মধ্যেই খরচ করতে হবে। কিন্তু আমার কাছে যদি ৳৫,০০০ থাকতো তাহলে কিন্তু আমি সেটা দিয়ে ভালো কিছু কিনতে পারতাম। ব্যাপারটা ওরকম। তো এগ রিজার্ভ যদি কমে যায় আমরা বলি যত দ্রুত সম্ভব বাচ্চা নিতে। দ্রুত কিভাবে? ন্যাচারালি তো সব ঠিক থাকলেও অনলি 5% সাকসেস রেট। আইইউআই করলে অ্যারাউন্ড 10%। বাট আইভিএফ এ যদি কেউ যায় তার কিন্তু 40-50% চান্স থেকে যাচ্ছে প্রেগনেন্সি হওয়ার। সেজন্য অনেক সময় আমরা লো এএমএইচ বা লো রিজার্ভ যদি থাকে রিকমেন্ড করি যে তোমরা আইভিএফ এ চলে যাও। কিন্তু এর মানে এই না যে লো এএমএইচ হলে ন্যাচারালি প্রেগনেন্সি আসা কোনোভাবেই সম্ভব না। তাহলে সম্ভব, বাট ন্যাচারালি যেহেতু মাত্র 5% সাকসেস রেট, সে ১ মাস ২ মাস ৬ মাস ট্রাই করলো, এট দ্য এন্ড দেখা গেল তার একটাও এগ নাই, তখন কিন্তু সে আইভিএফ এ যেতে পারবে না। এই ধরনের কারণে কিন্তু আমরা লো এএমএইচ দেরকে বলি যে তুমি আইভিএফ এ ট্রাই করতে পারো। এটা কিন্তু রিলেটিভ ইন্ডিকেশন। এটা এমন না যে আইভিএফ ই করতে হবে, বাট করলে বেটার হয়। আরেকটা প্রবলেম যেটা খুবই কমন, যেমন পিসিওএস। তো ওভারি গুলা পলিসিস্টিক ওভারি থাকলে সেটা পলিসিস্টিক ওভারি তো আমি আগেও বলেছি বা অনেক ভিডিও আছে, সেটা পলিসিস্টিকের মতো করে ম্যানেজ করতে হবে। এই গেল ফিমেল যে কজ গুলা। এছাড়া আরো কিছু কজ থাকতে পারে, সেটা হচ্ছে এই যে অ্যাঙ্গুলেশন গুলা, এটা যে বডির যে পজিশন গুলা, দেখা যায় যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জিনিস ঠিক আছে, ইউট্রাস ঠিক আছে, ওভারি ঠিক আছে, টিউব ঠিক আছে, বাট তাদের রিলেশনশিপ ঠিক নাই। মানে ওভারির সাথে টিউবের সম্পর্কটা ভালো নাই বা এভাবে উল্টে আছে বা এই ধরনের কোনো প্রবলেম যদি হয়ে থাকে তাতেও কিন্তু ন্যাচারালি প্রেগনেন্সি আসে না। ওই ধরনের ক্ষেত্রেও আইভিএফ এ যেতে হয়। বা অনেক সময় দেখা যায় যে ইউটেরাসের সাথে যে শরীরের একটা ইনক্লাইনেশন বা একটা অ্যাঙ্গেল থাকে, ওগুলো মাঝে মাঝে প্রবলেম হয়। তো সেটা তো ডিফারেন্ট থিং। আর হচ্ছে এছাড়া থাকবে ছেলেদের প্রবলেম। মেল ইনফার্টিলিটি যদি হয় সেটা তো স্পার্ম এর প্রবলেমের জন্য, অনেকের স্পার্ম কম থাকে, কাউন্ট কম থাকে, নাম্বার কম থাকে বা মোটিলিটিটা কম থাকতেছে। অনেকের আবার অ্যাজোস্পার্মিয়া বা স্পার্মই থাকে না বাট টেস্টিসের ভিতরে স্পার্ম থাকে, সেটাকে আমরা বলছি অবস্ট্রাকটেড এজোস্পার্মিয়া। ওই ধরনের ক্ষেত্রে আইভিএফ এ যেতে হবে। এই হলো ব্যাপারটা। সো আমি আশা করি যে কিছুটা হলেও আমি ধারণা দিতে পেরেছি। আপনারা যদি পরবর্তীতে কোনো ডক্টরের সাথে দেখান, তার কথাগুলো বুঝতে সুবিধা হবে এবং সেটা বুঝে আপনি ডিসিশন নিতে পারবেন যে আমার কি ধরনের ট্রিটমেন্টে যাওয়া উচিত বা কি করা উচিত। অবশ্যই আপনার যেহেতু নিজের শরীর, নিজের সবকিছু বুঝেই আগাবেন। আমি যেই ট্রিটমেন্টই বলব না কেন যে আপনি এটা করেন, ওটা করেন, কিন্তু আপনি নিজে আগে নিজেরটা বুঝবেন যে আমার কি করা উচিত। দেন আপনি ডিসিশন নিবেন যে আমি এটা যাবো কি যাব না। এটা আমি সবাইকে বলি এবং তাহলে হয় কি জানেন? তাহলে আপনি জানবেন যে আপনি কি ধরনের চিকিৎসা করতেছেন এবং তার সফলতা কতটুকু বা বিফলতা কতটুকু বা এর পরবর্তী কি করা উচিত। তাহলে আপনার কাছে এটা ক্লিয়ার থাকবে। অবশ্যই আপনি যেহেতু নিজের শরীরের উপর ট্রিটমেন্ট নিচ্ছেন, নিজে ভালো করে বুঝে নিবেন। থ্যাংক ইউ।